বার্তা সংস্থা রয়টার্স শেখ হাসিনার শেষ কিছু মুহূর্তের বর্ণনা দিয়েছে এবং তারা বলেছে যে আসলে শেখ হাসিনা কোন পর্যায়ে পালাতে বাধ্য হন। যেই শেখ হাসিনা 15 বছর ধরে তাকে লৌহ মানবী বলা হতো, তার বিরুদ্ধে যে কথা বলেছে তাকেই গুম খুন সহ এমন কোনো অত্যাচার নাই যে তিনি না করেন এই সমস্ত বাংলাদেশে, এবং যিনি হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। এই স্বাধীন বাংলাদেশে এত বড় গণহত্যা কেউ চালায়নি। সেই একজন কুখ্যাত, সেই একজন নিকৃষ্ট স্বৈরাচার কোন পর্যায়ে আসলে পালাতে বাধ্য হলেন সেটার একটা বিবরণ দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আমি একটু পড়ে শুনাই। হেডলাইন করেছে যে সেনাবাহিনীর যে বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা। এখানে আরো বলেছে যে যে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। এর আগে তাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় যে তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর কোনো দমন পীড়ন চালাতে পারবে না। আর এই এক কথাই শেখ হাসিনার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বাংলাদেশ ছাড়ার আগে রাতে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন। সেখানে সিদ্ধান্ত হয় যে কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনাবাহিনী আর গুলি চালাবে না। ওই মিটিং বিষয়ে জানেন এমন 2জন সেনা কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয় যে সিদ্ধান্তের পরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে। তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছেন তার সেনাবাহিনী। ভারতীয় একজন কর্মকর্তাও এই তথ্য রয়টার্সকে নিশ্চিত করেছেন। এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায়, তা হলো হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সমর্থন নেই। এতে আরো বলা হয় যে সেনাবাহিনীর শীর্ষ পদের কর্মকর্তাদের যে অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনাকে যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে আগে থেকে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি। শেখ হাসিনা 15 বছর যেভাবে শাসন করেছেন দেশ, তাও কিন্তু এই রয়টার্সের বার্তায় উঠে আসে। বিন্দু মাত্র ভিন্ন মত পোষণ করেন এমন ব্যক্তির বিরুদ্ধে শেখ হাসিনা কঠোর ব্যবস্থা নিয়েছেন। এসব কারণে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয় এবং আকস্মিকভাবে সোমবার তিনি পালিয়ে যান ভারতে। এর আগে দেশ জুড়ে কারফিউ দেওয়া হয় এবং তাতে রোববার কমপক্ষে 91 জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হন। জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটাই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাণহানির দিন। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সামিউদ্দৌলা চৌধুরী নিশ্চিত করেছেন রোববার সন্ধ্যার আলোচনার বিষয় কি ছিল। তিনি বলেছেন যে এটা ছিল একটা নিয়মিত মিটিং, সেখানে আপডেট নিয়ে আলোচনা হয়েছে। ওই মিটিংয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বাড়তি প্রশ্ন করা হলে তিনি বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। এই বিষয়ে শেখ হাসিনা বা তার ছেলে সজীবদের জয়ের কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রয়টার্স এসব নিয়ে কমপক্ষে 10 জন মানুষের সঙ্গে কথা বলেছে যারা বিষয়টি সম্পর্কে জানেন। এর মধ্যে আছেন 4 জন সেনা কর্মকর্তা এবং অন্য দুইটা সূত্র। তারা বিষয়টি স্পর্শকাতর বলে নাম প্রকাশ করতে চাননি। গত 30 বছরের মধ্যে 20 বছরই বাংলাদেশ শাসন করেছেন এই শেখ হাসিনা। জানুয়ারিতে তিনি ভুয়া নির্বাচনে টানা 4র্থ দফা নির্বাচিত হন এবং এর আগে বিরোধী দলের হাজার হাজার নেতা কর্মীকে তিনি গ্রেপ্তার করেন, জেলে প্রেরণ করেন এবং প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচন বর্জন করেন। তিনি কঠোর হস্তে ক্ষমতা কুক্ষিগত করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত আদালতের এক রায়কে কেন্দ্র করে তার সেই ক্ষমতা চ্যালেঞ্জে পড়ে। ছাত্রদের আন্দোলনে সেই রায় পরে সংশোধন করা হয়, কিন্তু প্রতিবাদ বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার আন্দোলনে। শেখ হাসিনার উপর থেকে সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত কিন্তু প্রকাশ্যে জানাননি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। কিন্তু প্রতিবাদ বিক্ষোভের আকার এবং কমপক্ষে 241 জনের মৃত্যু শেখ হাসিনাকে সমর্থন দেওয়ার ক্ষেত্রে অসম্ভব করে তোলে, এমনটি বলেছেন বাংলাদেশের সেনাবাহিনীর সাবেক 3 জন সিনিয়র কর্মকর্তা। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন বলেন যে সেনাদের ভেতর ব্যাপক পরিমাণ অস্বস্তি ছিল। সম্ভবত এই জন্যই চিফ অফ আর্মি স্টাফের উপর চাপ সৃষ্টি হয়েছিল, কারণ সেনাবাহিনী ছিল ব্যারাকের বাইরে এবং সেনাবাহিনী দেখতেছিল যে রাস্তায় আসলে ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ কি করতেছে। সামিউদ্দৌলা চৌধুরী বলেন যে এতে জীবন রক্ষার কথা ঘোষণা দেওয়া হয় এবং কর্মকর্তাদের ধৈর্য প্রদর্শন করতে বলা হয়। এতে প্রথমেই যে ইঙ্গিত মেলে তা হচ্ছে সেনাবাহিনী এই সহিংস প্রতিবাদ বিক্ষোভ দমনে শক্তি প্রয়োগ করবে না, ফলে শেখ হাসিনা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েন। সোমবার কারফিউ অমান্য করে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাহিদুল আলম খানের মতো সিনিয়র অবসরপ্রাপ্ত কর্মকর্তারা রাজপথে নেমে পড়েন এবং তিনি বলেন যে তখন আমাদেরকে কিন্তু সেনাবাহিনী থামায়নি, আমরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেনাবাহিনী সেটাই করেছে। অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে কারফিউর প্রথম দিনে সোমবার শেখ হাসিনা গণভবনের ভিতরে অবস্থান করেন। এটি রাজধানী ঢাকায় ভারী নিরাপত্তা প্রহরী বেষ্টিত প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন।
এর বাইরে রাস্তায় জনতা ঢল নামে। লাখো লাখো মানুষ শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে রাজধানী ঢাকা রাস্তায় নেমে আসেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে থাকে। ভারতীয় কর্মকর্তা এবং বাংলাদেশের দুজন ব্যক্তি যারা এই বিষয়ে জানেন তারা বলেছেন যে এমত অবস্থায় দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নেন ৭৬ বছর বয়সী এই প্রধানমন্ত্রী। বাংলাদেশের একটি সূত্র বলেছে যে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা এই সময় একসঙ্গে ছিলেন। তারা সিদ্ধান্ত নেন তারা পালিয়ে যাবেন। দুপুরের দিকে তারা ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন। মঙ্গলবার পার্লামেন্টে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন যে জুলাই মাস জুড়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সমাধানের জন্য বিভিন্ন রাজনৈতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছিল নয়াদিল্লি। আরো বলা হয়েছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে শেখ হাসিনা সবার আগে লন্ডনে আশ্রয় নেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ব্রিটেন তাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় তা থমকে গিয়েছে। এই কারণে এখনই তার ভারতের বাইরে কোথাও যাওয়ার সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। এরপর শেখ হাসিনা এখন তার অন্য বিকল্পের দিকে তাকিয়ে আছেন। সূত্রের খবর শেখ হাসিনা এখন তাকিয়ে আছেন সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, কাতার, সৌদি আরব এবং ফিনল্যান্ডে আশ্রয় নেওয়ার কথা ভাবতেছেন। ভারতীয় গণমাধ্যম জানায় যে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ভারত হয়ে লন্ডন যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু হিন্ডনে পৌঁছানোর আগেই, হিন্ডন মানে ভারতীয় বিমান ঘাঁটি, তার সহযোগীরা বিষয়টি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকী তিনি ব্রিটিশ পার্লামেন্টের সদস্য হওয়ায় শেখ হাসিনা লন্ডনে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। টিউলিপ অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি সচিব এবং লেবার পার্টির এমপি। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি সোমবার লন্ডনে এক বিবৃতিতে বলেন যে বাংলাদেশে গত কয়েক সপ্তাহ ধরে সহিংসতা এবং জানমালের ক্ষতি প্রত্যক্ষ আমরা করতেছি। দেশের জনগণ ঘটনাগুলির জাতিসংঘের নেতৃত্বে একটি পূর্ণ এবং স্বাধীন তদন্তের অধিকারী। যুক্তরাজ্যের নিয়ম অনুসারে দেশের বাইরে থেকে আশ্রয়ের জন্য আবেদন করা সম্ভব নয় এবং সমস্ত আশ্রয়ের দাবিগুলি কেস বাই কেস ভিত্তিতে সাবধানে বিবেচনা করা হয় এবং এই কারণেই মূলত শেখ হাসিনার অ্যাসাইলাম আবেদন গ্রহণ করা হয়নি, কারণ যুক্তরাজ্যের বাইরে থেকে অ্যাসাইলাম আবেদন করা যায় না। তো এই হচ্ছে কি ঘটনা। এখন দর্শক ওই যে বললাম যে এখন আর কোথাও জায়গা নেই, এখন তার বাংলাদেশে তো আসতেই পারবে না, কারণ বাংলাদেশে যে গণহত্যা করেছে এটার দায় তার বিচার হবে এবং আয়না ঘরের জন্য বিচার হবে যে একটা যে অনেকগুলো লোককে কিভাবে ৮ বছর একটা খোপের ভিতরে আটকে রাখে। তো শেখ হাসিনাকে থাকতে হবে বাইরেই। আমাদের দুর্ভাগ্য যে আমরা তার বিচার করতে পারলাম না, কিন্তু তিনি আর কখনোই দেশে আসতে পারবেন না এবং তার রাজনীতি চিরতরে শেষ হয়ে গেল এবং এটাই বাস্তবতা। আসলে তার শাস্তিও উচিত। তিনি যে বেঁচে আছেন বা তিনি বেঁচে থাকবেন এবং তিনি পৃথিবীর কোনটা দেশে নিরাপদে থাকবেন, এটাও আসলে আমাদের জন্য অস্বস্তিকর, বাট কিছু করার নাই, আমাদের তো লিমিটেশন আছে। কিন্তু আসলে তাকে দেশে এনে যদি বিচার করা যেত এটাই হতো সবচেয়ে ভালো উপায়। ধন্যবাদ।